মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীদের তুমুল সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, লাঠিচার্জ, আহত অন্তত ৪৪। ব্যবসায়ী নাসির উদ্দিনের দায়ের করা হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি, ন্যায় বিচার পাওয়ার আশা। সংঘর্ষে শান্তিরক্ষীদের মৃত্যুর পরদিনই কঙ্গোর গুরুত্বপূর্ণ গোমা শহর দখল করল বিদ্রোহী গোষ্ঠী M23। আতঙ্কে বাড়ি ছেড়ে পালাচ্ছে মানুষ। আমন্ত্রণ যমুনা নিউজে দর্শক, আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কলি আছি। শুরুতেই শিরোনামগুলো দেখছিলেন। রোববার রাতে রাজধানীর নীলক্ষেত পরিণত হয়েছিল রণক্ষেত্রে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে করে আহত হয়েছে সাংবাদিক সহ অন্তত ৪৪ জন। বিজিবি আর পুলিশের প্রায় ৩.৫ ঘন্টার চেষ্টায় রাত ২:৩০টার দিকে নিয়ন্ত্রণে আসে সেই পরিস্থিতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির অসদাচরণকে কেন্দ্র করে রাতে এভাবেই রণক্ষেত্রে পরিণত হয় নীলক্ষেত এলাকা। রোববার রাত ১১টার কিছু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নেয়। এক পর্যায়ে তারা ইটপাটকেল ছুটতে ছুটতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে প্রবেশ করে। পিছু হটতে বাধ্য হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিছুক্ষণ পরে শক্তি সঞ্চয় করে ফিরে এসে পাল্টা ধাওয়া দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবার পিছু হটে ৭ কলেজের শিক্ষার্থীরা। এ সময় কলেজের মূল ফটকের তালা ভেঙে বেরিয়ে পড়েন ইডেন কলেজের ছাত্রীরা, যোগ দেয় অন্য ৬ কলেজের ছাত্রদের সাথে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় ৪ প্লাটুন বিজিবি ও বিপুল সংখ্যক পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাঝে রেখেই চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ব্যবহার করে। এক পর্যায়ে ঘটনাস্থলে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। প্রথমে নিজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন, পরে পুলিশের সাথে ৭ কলেজের শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করলে টিয়ার গ্যাসের কারণে আর সামনে এগোতে পারেননি। সংঘর্ষের সময় নীলক্ষেত এলাকায় পুলিশের একটি গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বন্ধ করে দেয়া হয় নীলক্ষেত এলাকার বিদ্যুৎ সংযোগ। হঠাৎ অন্ধকার নেমে আসায় আতঙ্কে দুপক্ষই বিচ্ছিন্ন হয়ে যায়। সংঘর্ষে দুপক্ষের প্রায় ৪০ জন শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেয়। আহত হয় যমুনা টেলিভিশনের চিত্রগ্রাহক সহ অন্তত ৪ সাংবাদিক। এখানে ছবি নিচ্ছিলাম নীলক্ষেত মোড়ে, ওখান থেকে লাইট অফ হওয়ার পরে এসে ইট পড়ছে। কিভাবে পড়ছে আসলে দেখতে পাই না। ৪-৫টা সেলাই দিছে, আর হচ্ছে যে এখানে ওরা অনেক উত্তেজিত ছিল এবং অনেকভাবে হামলা করছে। এখন অনেকে আহত। ঘটনা দেখতে গিয়ে না, আন্দোলন ছিলাম না। রাত ২:৩০টার কিছু পরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। দুই পক্ষের শিক্ষার্থীরা যার যার আবাসে ফিরে যায়। পরে ঘটনাস্থল ত্যাগ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। আজ ঢাকা কলেজের ক্যাম্পাসের খোঁজ খবর নিতে সহকর্মী রিয়াজ রায়হান আছেন ক্যাম্পাসে। আমরা সরাসরি তার সঙ্গে সংযোগ স্থাপন করছি। রিয়াজ, একটু জানাবেন ৭ কলেজের মধ্যে অন্যতম ঢাকা কলেজের ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি যদি আমাদের জানাতেন একটু। সার্বিক পরিস্থিতি দিয়ে যদি শুরু করি, তাহলে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে নীলক্ষেত মোড় বা নিয়ামকাট মোড় থেকে শুরু করে এই এলাকা যেটি রয়েছে সেটি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের গোলযোগ বা ছাত্রদের কোনো অবস্থান আমরা লক্ষ্য করিনি। এবং ছাত্ররা যেটি বলছে, 10:30টায় একটি ব্রিফিং করার কথা ছিল এই ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণে। আমরা সেখানে এসেছি, গণমাধ্যম কর্মীরা সেখানে উপস্থিত হয়েছেন, কিন্তু শিক্ষার্থীরা বলছেন তাদের যে প্রস্তুতির বিষয়টি এখনও শেষ করতে পারেনি, সে কারণে সংবাদ সম্মেলনটি কিছুক্ষণ পরে হবে, আরও ঘণ্টাখানেকের মতো লাগতে পারে। তবে তার আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম এবং নীলক্ষেত মোড়ে ছিলাম, সেখানে দেখেছি শান্তিপূর্ণ অবস্থা রয়েছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশে যে পথটি রয়েছে সেই প্রবেশ পথের এক অংশ বন্ধ করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আরেকটি অংশে দুই পথে যানবাহন যাতায়াত
করছে। পাশাপাশি নীলক্ষেত মোড়ে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশের উপস্থিতি আমরা দেখেছি এবং সারিবদ্ধভাবে তারা অবস্থান নিয়েছেন যাতে কোনো ধরনের সমস্যা বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় এবং যদি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে সেটি যাতে খুব সহজেই মোকাবেলা করা যায় সেজন্য তারা প্রস্তুত রয়েছেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেহেতু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে 7 কলেজের অধ্যক্ষদের একটি সভা রয়েছে দুপুর 12:30 নাগাদ, সেই সভার উপর আসলে অনেক কিছুই নির্ভর করছে এবং ধারণা করা হচ্ছে শিক্ষার্থীরা আসলে ঠিক কাছাকাছি সময়ে তাদের যে সংবাদ সম্মেলন সেটি করবে এবং সেখানে বেশ কিছু দাবি দেওয়া এবং আলটিমেটামের একটি ঘোষণা দেওয়া হতে পারে বলে আমরা এর মধ্যে অনানুষ্ঠানিকভাবে জেনেছি। তবে আসলে মধ্য কথা হচ্ছে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক। গতকালকে ঘোষণা অনুযায়ী তারা যেভাবে বলেছিলেন সকাল 9টা থেকে ঢাকা শহর অচল করে দেওয়া বা ঢাকা ব্লকেডের মতো একটি কর্মসূচি ছিল, সেটির কোনো ধরনের আজ এখন পর্যন্ত আমরা পাইনি। তবে সবকিছু শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে। রিয়াজ, অনেক ধন্যবাদ আপনাকে, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনি দিলেন। আমরা এই পর্যায়ে যাব আমাদের আরেক সহকর্মী আরিফুর রহমান সবুজের কাছে। তিনি আছেন মিরপুর বাংলা কলেজের সামনে। সবুজ, যেমনটি বলছিলেন রিয়াজ ঢাকা কলেজের সর্বশেষ অবস্থান জানাচ্ছিলেন, আপনি একটু জানাবেন আপনি যেখানে আছেন সেখানকার সবশেষ কি তথ্য? মূলত 7 অধিভুক্ত কলেজের যে গতকাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে, অবস্থান কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসাবে আজকে সকাল থেকে বাংলা কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কলেজের যে প্রশাসনিক ভবন, সেই প্রশাসনিক ভবনের সামনে এখন জড়ো হতে শুরু করেছেন। মূলত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এখানে আসছেন। এখান থেকে আমরা যতটুকু তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তারা যেটি বলছেন এখান থেকে তারা বের হয়ে একটি মিছিল সহকারে পলিটেকনিক যে কলেজ রয়েছে সেখানে যাবেন এবং সেখানে মূলত তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি অর্থাৎ ব্লকের যে কর্মসূচি সেই ব্লকের কর্মসূচি শুরু করবেন। এবং তারা যেটি বলছেন যে গতকালের যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি জন্য যারা এই ঘটনার জন্য দায়ী তাদেরকে ক্ষমা চাইতে হবে এবং অবিলম্বে তাদের যে 5 দফা দাবি রয়েছে সেই 5 দফা দাবি পূরণ করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে সবুজ। বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি। সকালে আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন তিনি। 1000 টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন আদালত। রোববার আদালতে হাজির না হওয়ায় পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এর আগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যা চেষ্টা মামলায় পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। পরিমণি জামিনে থাকলেও মামলার বিচার চলবে। 2022 সালের 6 জুলাই আদালতে মামলাটি করেন ঢাকার সাভারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন। গত বছরের 18 মার্চ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই। একই বছরের 18 এপ্রিল আদালত পিবিআই এর দেয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে পরিমণিকে হাজির হতে সমন জারি করেন। পরে গত 26 জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরিমণি। জামিন পেয়ে পরিমণি আশা করেন ন্যায় বিচার পাবেন। ভক্তদের ধন্যবাদ জানান তাদের ভালোবাসা আর সমর্থনের জন্য। আপনাদের ভালোবাসা যেভাবে আমি কালকে থেকে যেভাবে আপনারা ভালোবাসা দিয়েছেন আমাকে, এই যে আমি আইনের উপরে শ্রদ্ধাশীল, আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো। আমরা আজ বিজ্ঞ আদালতে আত্মসমর্পণপূর্বক জামিনের প্রার্থনা করেছিলাম। বিজ্ঞ আদালত জামিনের প্রার্থনা মঞ্জুর করে বিচারিক আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। এ বিষয়ে আরো তথ্য জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, জানাবেন জামিন পেয়ে চিত্রনায়িকা পরিমণি আর কি বললেন? আসলে পরীর যারা ভক্ত আছেন তাদেরকে নিয়েই মূলত আজকে আমরা দেখেছি যে আদালতে যখন আসেন ভক্তদের সাথে নিয়েই এজলাসে যান এবং যখন জামিন পেলেন তখন তার চোখের কোণে জল চলে আসে এবং গণমাধ্যমের সঙ্গে যখন কথা বলেছেন তখন আসলে আবেগ তিনি ধরে রাখতে পারেননি। তিনি বলেছেন যে তিনি আশাবাদী ন্যায় বিচার পাবেন এবং আদালতের উপর তার আস্থা আছে, সে কথাই তিনি সাংবাদিকদের কিন্তু বলেছেন। আর পরিমণির আইনজীবী তিনি কিছুটা নাখুশ আছেন, যেহেতু একই ঘটনায় একই ইস্যুতে 2টি মামলা চলছে। একটি মামলায় বিচার কাজ শুরু হয়েছে, আরেকটি মামলায় আত্মসমর্পণ করে পরিমণি আজ জামিন পেয়েছেন। তো এই কারণে তিনি উচ্চ আদালতে যাওয়ার কথা বলেছেন। তিনি বলেছেন যে ন্যায় বিচারের জন্য তারা উচ্চ আদালতে যাবেন। তবে পরিমণি যে বিষয়টি গণমাধ্যম কর্মীদেরকে বললেন যে তিনি এখনও আশাবাদী যে যেহেতু তিনি জামিন পেয়েছেন এবং বিচারক তাকে জামিন দিয়েছেন এবং জামিনের যে গ্রাউন্ড
তার আইনজীবীরা উপস্থাপন করেছেন, বিচারক তাতে সন্তুষ্ট হয়েছেন। সব মিলিয়ে পরিমণি একটি বিষয় পরিষ্কার করে বলেছেন যে মানুষের ভালোবাসায় তিনি জামিন পেয়েছেন এবং তিনি ন্যায় বিচার পাবেন বলে কিন্তু জানালেন। ধন্যবাদ আপনাকে রাব্বি। মোবাইল চুরির অপবাদে ফরিদপুরের ভাঙায় এক বৃদ্ধকে মারধর আর জনসম্মুখে কান ধরে ঘোরানো হয়েছে। রোববার রাতে সামাজিক মাধ্যমে একজন বয়োজ্যেষ্ঠকে এভাবে অপদস্থ করার একটি ভিডিও ভাইরাল হয়ে জানা যায় ওই দিন সকালে উপজেলার কালামৃধা বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় বাজারে এক ক্রেতার ফোন হারিয়ে গেলে চোর সন্দেহে ওই বৃদ্ধাকে মারধর করে কয়েকজন, পরে কান ধরিয়ে বাজারে ঘোরানোর পর বৃদ্ধাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় আগুনে পুড়েছে একটি তেলের দোকান। রোববার রাতে ফৌজদারহাটের ওয়্যারলেস কলোনিতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় দোকানটি থেকে তেল বিক্রি করা হতো। হঠাৎ তেল বোঝাই একটি ড্রামে বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত, আর মুহূর্তেই তা আশেপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের 45 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় বন্ধ থাকে মহাসড়কের গাড়ি চলাচল। এখনও নিশ্চিত হওয়া যায়নি ক্ষয়ক্ষতি সম্পর্কে। আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা অবস্থান নিচ্ছেন রাজধানীর শাহবাগে। সেখানে আছেন আল আমিন হক অহন। মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনের আজকের পরিস্থিতি একটু জানাবেন আমাদের। অবস্থান ধর্মঘট যেটি ডাক দিয়েছিলেন সেটি এখনো চলছে। এইসব শিক্ষক যারা আছেন তারা বলছেন দিনের পর দিন তারা না খেয়ে শিক্ষার্থীদেরকে শিক্ষাদান করেছেন, এবং আপনি নিশ্চয়ই সেই সব শিক্ষকদের দেখতে পাচ্ছেন তারা অবস্থান করছেন একেবারেই শাহবাগের ঢাকা বিশ্ববিদ্যালয় চালু করার যে অনুষদ রয়েছে তার সামনের যে সড়কটি পশ্চিম পাশের এই একাংশ সড়ক একেবারেই বন্ধ হয়ে গেছে তাদের অবস্থানের কারণে, এবং তারা বলছেন গতকাল যে ঘটনাটি ঘটেছে সেটি ন্যাক্কারজনক, তার বিচার হতে হবে। একই সঙ্গে তাদের যে দাবি অবিলম্বে ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করতে হবে সেই দাবিটি মানতে হবে। এবং অনেকেই বলছেন যে 39 বছর যাবৎ তারা বেতন ভাতা কিছুই পান না, একেবারেই খালি হাতে শিক্ষাদান করেন। এটা এই জাতির জন্যও লজ্জাজনক বটে। তারা এই কথা বলে গতকালকের ঘটনার কথাও তারা বলছেন। সব মিলিয়ে ইউনূস সরকারের কাছে তাদের আবেদন দ্রুত জাতীয়করণ করতে হবে। একই সঙ্গে গতকালের যে হামলা হলো সেটারও একটা বিচার তারা চান। তারা বলছেন যে ন্যাক্কারজনক ভূমিকা পুলিশ প্রশাসনের দিক থেকে নেওয়া হয়েছে, সেটি কতটা ইউনূস সরকার মানবেন, এবং একই সঙ্গে তারা দাবি তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে এই বিষয়ে একটা ব্যাখ্যা দিতে হবে, ক্ষমাও চাইতে হবে। এই সব দাবির পরিপ্রেক্ষিতেই তাদের এই অবস্থান। যদিও আমরা জানি এখন পর্যন্ত যাদের কাছে দাবি দেওয়া জানিয়েছেন তারা কিন্তু বলছেন যে আজকের মধ্যে হয়তো একটা সিদ্ধান্ত জানানো হবে। এই সব শিক্ষক যারা আছেন তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত সেই সিদ্ধান্ত জানানো না হয় তততেই তাদের এই অবস্থান। যদিও আমরা জানি এখন পর্যন্ত যাদের কাছে দাবি দেওয়া জানিয়েছেন তারা কিন্তু বলছেন যে আজকের মধ্যে হয়তো একটা সিদ্ধান্ত জানানো হবে। এই সব শিক্ষক যারা আছেন তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত সেই সিদ্ধান্ত জানানো না হয় ততক্ষণ তারা রাজপথ ছাড়বেন না। গতকাল শীতের রাত ছিল, এই শীতের রাতেও কিন্তু গতকাল থেকেই তারা আপনি জেনে থাকবেন গতকাল থেকেও তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিলেন, এবং তারা হাত তুলে আজও শপথ করছেন। তারা বলছেন যে তারা ঘরে ফিরে যেতে চান না, যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা না হবে ততক্ষণ তারা এই সড়কে অবস্থান করবেন এবং আন্দোলন চালিয়ে যাবেন। জি অহন, ধন্যবাদ আপনাকে। প্রতিশ্রুতি অনুযায়ী সামরিক সহযোগিতা জারি রাখায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত শনিবার 2000 পাউন্ড ওজনের বোমা ইসরায়েলে পাঠানোর নির্দেশ দেন ট্রাম্প। যা দরকার ছিল ইসরায়েল তা পেয়েছে। আমাদের একই শত্রু মোকাবেলা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতের পথ করে দেয়। ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প।
কঙ্গোর পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ গোমা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী M23। শহরের বাইরে এখনও সামরিক বাহিনীর সাথে তুমুল লড়াই চলছে বিদ্রোহীদের। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা। গোমা শহর জুড়ে চলছে M23-র টহল। চলমান সংঘাতের পেছনে রুয়ান্ডার উস্কানি বলে অভিযোগ করেছে কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী। দাবি সেনাদের সীমান্তের এপাশে পাঠিয়ে M23-কে সাহায্য করছে দেশটি। চলমান পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর সাথে জরুরি বৈঠক করেছেন কঙ্গোর প্রেসিডেন্ট। চলতি বছর জানুয়ারির শুরু থেকেই খনিজ সমৃদ্ধ দেশটির পূর্বাঞ্চলের দখল নিতে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে বিদ্রোহীরা। শনিবার গোমা শহরের বাইরে তুমুল সংঘর্ষে নিহত হয় 13 শান্তিরক্ষী। দক্ষিণ আফ্রিকা এবং মালাউর নাগরিক তারা। আর শান্তিরক্ষীদের মৃত্যুতে তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। কঙ্গোয় জাতিসংঘের সীমান্তরক্ষী বাহিনীতে কাজ করছে বাংলাদেশি সেনারাও। সমুদ্রের তলদেশে দীর্ঘ 120 দিন, তাও আবার একা একা। সময় কেটেছে ছোট্ট একটি ক্যাপসুলে। শুনতে অবিশ্বাস্য হলেও এমনই এক রেকর্ড করেছেন জার্মানির মহাকাশ বিজ্ঞানী রুডিগার কাচ। গিনেস বুক অফ ওয়ার্ল্ডের রেকর্ডের খাতায় নিজের নাম লেখাতেই তার এই দুঃসাহসিক অভিযান। ঘননীল জলরাশির গভীরে ছোট্ট একটি ক্যাপসুল সাবমেরিন। সেখানেই একা একা কেটেছে দীর্ঘ 4 মাস। তবে পানির তলের নির্জনতা কোনো আঁচড় ফেলতে পারেনি 59 বছর বয়সী মহাকাশ বিজ্ঞানী রুডিগার কচের মনে। দীর্ঘ একাকিত্ব বেশ খোশমেজাজেই উপভোগ করেছেন তিনি। পানামা উপকূলে সমুদ্রের 36 ফুট গভীরে প্রায় 322 বর্গফুটের একটি ক্যাপসুল সাবমেরিন। সেখানেই 120 দিন কাটিয়ে দেন মহাকাশ বিজ্ঞানী রুডিগার। দিনের বেশিরভাগ সময় কাটত নাম না জানা মাছ ও রহস্যময় সামুদ্রিক প্রাণী পর্যবেক্ষণ করে। এছাড়াও ছিল বিভিন্ন বোর্ড গেম, এক্সারসাইজ মেশিন থেকে শুরু করে বইয়ের একটি ছোটখাটো সংগ্রহশালা। সার্বক্ষণিক তার শারীরিক ও মানসিক গতিবিধি পর্যবেক্ষণে ক্যাপসুলটিতে বসানো হয়েছিল 4টি ক্যামেরা। অসাধারণ একটি অভিজ্ঞতা ছিল এটি। অন্ধকার নেমে এলে যখন চারপাশ শান্ত হয়ে যায়, সমুদ্রের ঝলমলে আলো তখন অবিশ্বাস্য রকম মনোমুগ্ধকর লাগে। দীর্ঘ এ যাত্রা শেষ হয়ে যাওয়ায় একটু আফসোসই লাগছে। নির্জন এই সময়টি আমি খুবই উপভোগ করেছি। এর আগে ফ্লোরিডায় পানির নিচে 100 দিন কাটিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন জোসেফ ডিটুরি নামের এক মার্কিন গবেষক। এবার তাকে পেছনে ফেলে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন রুডিগার। সবচেয়ে অবাক করা বিষয় হলো দীর্ঘ এ যাত্রায় একবারের জন্য অবসাদগ্রস্ততা অনুভব করেননি তিনি। প্রতিদিন নিজেকে অনুপ্রেরণা যোগাতে বিছানার ঠিক মাথার কাছে রেখেছিলেন বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক জুল ভার্নের 19 শতকের ক্লাসিক সায়েন্স ফিকশন 20,000 লিগস আন্ডার দ্য সির জার্মান অনুবাদ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।